আচ্ছা, তো দ্বিতীয় অধ্যায়ের নাম তো আমরা সবাই জানি যে গতি কি। গতি জানতে হলে সবার আগে কি জানতে হয় আমাদের? গতি জানার আগে জানতে হয় স্থিতি। গতি স্থিতি সম্পর্কে তো তোমাদের ধারণা আছে যে স্থিতি কি। যখন কোনো বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করছে না, সেটাকে বলা হয় স্থিতি। পারিপার্শ্বিকের সাপেক্ষে মানে আশেপাশের পরিবেশের সাপেক্ষে। পারিপার্শ্বিক মানে আশেপাশের পরিবেশ। আশেপাশের পরিবেশে তো অনেক কিছু আছে, গাছপালা আছে, বিল্ডিং আছে, কারেন্টের থাম্বা আছে, অনেক কিছু আছে, দোকানপাট আছে। তো এই সবকিছুর সাপেক্ষে ওই সবকিছুর অবস্থান বিবেচনায় যখন তুমি তোমার নিজের অবস্থান পরিবর্তন করতেছো না, তখন তুমি স্থিতিশীল। আর তোমার এই অবস্থাটাই হইতেছে স্থিতি। আবার তুমি যখন ওইখান থেকে চলে গেলা, তোমার বাসার গেট দিয়ে বেরোয়া তুমি স্কুলে চলে গেলা, তাহলে তোমার বাসার সাপেক্ষে তুমি কি তখন গতিশীল? তোমার বাসার সাপেক্ষে তোমার স্থানটা পরিবর্তন হইতেছে। তো এই হইতেছে স্থিতি গতি। স্থিতি গতির সংজ্ঞা আছে, ওই স্থিতি গতির সংজ্ঞা আমি দিয়ে দিব, ওগুলা পড়বা। এখানে আমি যে জিনিসগুলা বললাম এগুলা সব এখানে সংজ্ঞায় লেখা আছে, যে স্থিতি কি, গতি কি, এগুলা নিয়ে লেখা আছে। এখন এরপরে জানতে হয় যে ওই যে আমরা বললাম পারিপার্শ্বিকের সাপেক্ষে যে স্থিতি গতি আমরা পরিমাপ করি, তো ওই সাপেক্ষ কথাটার উপর ভিত্তি করে ফিজিক্সে বস্তুকে দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে আলোচ্য বস্তু, আর একটা হচ্ছে প্রসঙ্গ বস্তু। প্রসঙ্গ বস্তু কি? যার সাপেক্ষে আমি স্থিতি গতি মাপবো। যেমন আমি বললাম যে তোমাদের বাসার গেট, তোমাদের বাসার গেটের সাপেক্ষে তুমি হাইটা চলে গেলা, তাহলে কার সাপেক্ষে? বাসার গেটের সাপেক্ষে। বাসার গেট হচ্ছে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, অনেকভাবে একে ডাকা যায়। তো প্রসঙ্গ বিন্দুটাও কি, এটা কোনো ফাইনাল ব্যাপার না। এটা মানে ফিক্সড না যে তোমার বাসার গেটই তোমার প্রসঙ্গ বিন্দু হইতে হবে। তোমার গেটের সামনে একটা কারেন্টের থাম্বা আছে, তাকেও তুমি প্রসঙ্গ বিন্দু ধরতে পারো। তোমার বাসার গেটের থেকে 20 20 20 সেকেন্ড হাইটা গেলে উত্তর দিকে মনে করো একটা বট গাছ আছে, ওই বট গাছকে তুমি প্রসঙ্গ বিন্দু ধরতে পারো। মানে প্রসঙ্গ বিন্দু আমাদের সুবিধা মতো আমরা ধরি। প্রসঙ্গ বিন্দু সুবিধা মতো ধরি আমরা। আর আলোচ্য বস্তু কি? আলোচ্য বস্তু হইতেছে যার গতি বা যার স্থিতি আমরা নিয়ে কথা বলতেছি, সে হচ্ছে আলোচ্য বস্তু। যেমন আমরা কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমাদের স্কুলটা কোন দিকে, আমরা বলি যে ওই পশ্চিম দিকে এতটুক যান, তারপর একটা মোড় পাবেন, ওই মোড়ের ওই জায়গায় ওই দিক থেকে আবার ডান দিকে যাবেন, হ্যান ত্যান হাবিজাবি আমরা বিভিন্ন ভাবে অবস্থান বোঝাই। তো ওই যে ওই প্রসঙ্গ বিন্দু, ওটা কি? আমরা আমাদের সুবিধা মতো বলি, আমি যেটা চিনি, আমার কাছে যেটা সুবিধা মনে হয় সেটাকে আমরা প্রসঙ্গ বিন্দু ধরি। তারপরে কি? তারপরে কি নিয়ে কথা বলা যায়? প্রসঙ্গ বিন্দু, আলোচ্য বিন্দু, এগুলো নিয়ে তো বললাম। ও পরম স্থিতি পরম গতি। এবার যে এই যে আমরা স্থিতি গতির কথা বলতেছি, স্থিতি গতি এগুলা কোনো কিছুই পরম না, সবকিছুই আপেক্ষিক। আপেক্ষিক মানে কি? একটার সাপেক্ষে আর একটা কে আমরা স্থিতিশীল বলি, অথবা একটার সাপেক্ষে আর একটাকে আমরা গতিশীল বলি। সাপেক্ষে কথাটা আমরা ইউজ করি। তাহলে পরম জিনিসটা কি? পরম জিনিস হইতেছে যেটা কখনোই গতিশীল না, সেটা হইতেছে পরম স্থিতিশীল বস্তু। পরম স্থিতিশীল বস্তু হচ্ছে যে বস্তু কোনো অবস্থাতেই তার অবস্থানের পরিবর্তন করতেছে না। পরম স্থিতিশীল বস্তু এই মহাবিশ্বে নাই। আমরা জানি এই মহাবিশ্বের প্রত্যেকটা গ্রহ নক্ষত্র সবকিছুই ঘুরতেছে যার যার নিজ নিজ কক্ষপথকে কেন্দ্র করে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, সূর্য তার অন্য গ্যালাক্সির চারদিকে ঘুরে, সূর্য তার সবগুলা গ্রহকে নিয়ে অন্য আর একটা গ্যালাক্সির চারদিকে ঘুরতেছে। এভাবে সব গ্যালাক্সি ঘুরতেছে। যত তারা আমরা আকাশে দেখি রাতে জ্বল জ্বল করে, সবাই তাকে একটা নক্ষত্র। ওই নক্ষত্রগুলা সবাই ঘুরতেছে যার যার কক্ষপথে ঘুরতেছে এরা।
তো যেহেতু এই মহাবিশ্বের পৃথিবী স্থিতিশীল না, পৃথিবী আবার সূর্যের সূর্য যে নক্ষত্র সেই নক্ষত্রের গ্রহ, সূর্য স্থিতিশীল না, সূর্য আবার যাকে কেন্দ্র করে ঘুরতেছে সেই স্থিতিশীল না, তাহলে স্থিতিশীল কে? পৃথিবীতে কেউ স্থিতিশীল না, তার জন্য পরম স্থিতিশীল বস্তু বলে কিছু নাই। তাহলে যা আছে সবই কি আপেক্ষিক, অন্য কোন একটা বস্তুর সাপেক্ষে। যেমন আমরা মনে করো যে আমরা ট্রেনে করে কেউ যাইতেছি, সিলেট যাইতেছি কেউ ট্রেনে, স্টেশনে তো বাবা ভাই বোন সবাই যায় আগে দিতে, মনে করো সবাই যেতেছে, তোমার আব্বু যাইতেছে না। তো তোমার আব্বু স্টেশনে দাঁড়ায় আছে, তোমার ট্রেন চলে গেল, তখন কি তোমার আব্বুর সাপেক্ষে তোমার ট্রেন কি হবে? গতিশীল হবে। সে স্টেশনে দাঁড়ায় আছিল এক জায়গায়, ট্রেনটা চলে গেল, তাহলে কি তোমার আব্বুর সাপেক্ষে ওই ট্রেনটা গতিশীল হইলো। আবার কাহিনী আবার অন্য জায়গায় ঘটতে পারে, স্টেশনে দুইটা লাইন থেকে একই সাথে দুইটা ট্রেন ছাইড়া গেল, চলা শুরু করলো এবং একই বেগে চলা শুরু করলো। দুইটা ট্রেন স্টেশন থেকে ছাড়লো এবং একই বেগে একই দিকে যাওয়া শুরু করলো। একটা ট্রেন এইভাবে সামনের দিকে যাইতেছে, আর একটা ট্রেনও একই বেগে সামনের দিকে যাইতেছে। মনে করো 15 মিটার/সেকেন্ড, আর একটাও 15 মিটার/সেকেন্ড, এরকম যদি হয়, তাহলে কি দুইটার বেগ একই এবং একই দিকে, একই দিকে একই বেগে যখন গতিশীল হয়, তখন কি ওদের মধ্যবর্তী দূরত্বের কোনো চেঞ্জ হয়? একই সময় না। একই বেগে একই দিকে যদি দুইটা বস্তু গতিশীল হয়, এদের মধ্যবর্তী দূরত্বেরও কোনো পরিবর্তন হয় না, তখন একজন আর একজনের সাপেক্ষে স্থির আছে আমরা বলতে পারি। দুইটাই কিন্তু চলতেছে, কিন্তু এদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হইতেছে না বলে আমরা বলি একজনের সাপেক্ষে আর একজন স্থির। দুইটা ট্রেনের কথা বাদ দাও, তোমরা মনে করো দুই বান্ধবী পিকনিকে যাইতেছো, স্কুল থেকে বনভোজনে নিয়ে গেছে সামনে জানুয়ারি মাসে, দুইজনে পাশাপাশি সিটে বসছো। আচ্ছা, দুইজনে পাশাপাশি সিটে বসো না, একজনের সামনের সিটে বসছো, একজনের পিছনের সিটে বসছো। তো তোমার বাস যাইতেছে, তোমরা তো আর সিট চেঞ্জ করতেছো না। যদি সিট না চেঞ্জ করো, তাহলে কি তোমাদের মধ্যবর্তী দূরত্ব, সামনের সিট এবং পেছনের সিটের দূরত্ব একই থাকবে না সব সময়? তাহলে স্যার, সেই বাস 100 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড বা 5 মিটার/সেকেন্ড যে বেগেই চলুক না কেন, তোমাদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে তোমরা কি একজনের সাপেক্ষে আর একজন স্থির, কিন্তু সম্পূর্ণ বাসটা কিন্তু গতিশীল। এই জিনিসগুলা তোমাদের এখান থেকে জানতে হবে, যে স্থিতি গতি এগুলা পরিমাপ করতে একজনের সাপেক্ষে আর একজন নিয়ে আমরা কথা বলি। এরপরে আবার আছে বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতি, তোমাদের বইতে গতি কয় প্রকার আলোচনা করছে? গতি অনেক প্রকার আছে, এখানে আলোচনা করছে সরল রৈখিক, ঘূর্ণন, চলন গতি, পর্যাবৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। প্রথমেই হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি কি? যে সোজা পথে যদি কেউ যায় তাকে সরল রৈখিক গতি বলে। আচ্ছা, আমরা দৈনন্দিন জীবনে যে হাঁটা চলাফেরা করি, এগুলা কি সরল রৈখিক গতি? হ্যাঁ স্যার, সরলই তো। তুমি কি সবসময় সোজা পথেই হাঁটো, একদম সোজা? স্যার, সোজা না, আমি যেদিকে যাই বাট ওটা তো সোজাই থাকে। যেমন আমি যদি স্কুলের দিকে যাই, প্রথম গলিটাতে আমি হাঁটবো, এটা তো সোজা হবে, তারপরের গলিতে আমি ওদিকে ফিরা, মানে ওইটার সাপেক্ষে তো আমি সোজাই। ঠিক আছে, প্রথমে যে পর্যন্ত হাঁটলা সোজা রাস্তায় সেই পর্যন্ত সরল রৈখিক গতি, তারপরে যখন মোড় ঘুরলা জি স্যার। তখন, তো যখন মোড় ঘুরলা তখন 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 কি হইলো? ও স্যার, মোর ঘোরার সময় কি হয়েছে সেটা জানি না, কিন্তু ঘোরার পরে ওই মোড়েও তো আমি সোজাই থাকতেছি, মানে সোজা পথে। গুড, ঠিক আছে। ইন্টারমিডিয়েটে যে তোমরা এই কাজটা করবা, যে তুমি ওই মোড় ঘোরার সময় তো সোজা থাকতেছো, মানে একটা ক্ষুদ্র অঞ্চল নিয়ে বিবেচনা করছো। জি ক্ষুদ্র স্যার। ক্ষুদ্র অঞ্চল বিবেচনা করলে সব গতি সরল রৈখিক গতি, কিন্তু আমরা তো সব সময় ক্ষুদ্র অঞ্চলের মধ্যে থাকি না, আমরা তো অনেক বড় অঞ্চলেও থাকি। জি স্যার। তো বড় অঞ্চল নিয়ে কথা বলতে গেলে এখানে অনেক কিছু আসে।
প্রথমে আসে সরল রৈখিক গতি, এটা তো আমরা বললাম যে সোজা রাস্তায় যদি কেউ চলে সোজা পথে, সেটা হচ্ছে সরল রৈখিক গতি। রৈখিক গতি, এটা তো আমরা বললাম রৈখিক গতি। তারপরে তোমরা মিউট করে রাখো, বুঝছো? যখন যখন তুমি কথা বলবা তখন, কারণ নাহলে এই হয় সাউন্ডের, তো আমার সাউন্ডে আবার আমার কাছে ফিরে আসতেছে। যখন তুমি বলবা তখন আনমিউট করে কথা বলবা। আচ্ছা, আর যদি হেডফোন ইউজ করো তাহলে আর আমার সাউন্ড আমার কাছে আসবে না, মানে আমার সাউন্ড আমার কাছে আসা মানে অন্যজনের কাছেও যাওয়া। স্যার আমি তো হেডফোন ইউজ করতেছি। তারপরে তাহলে সাউন্ড আসতেছে কেন স্যার মাঝে মাঝে? জানি না। কে হেডফোন ইউজ করতেছে, ফাতেমা না দিয়া? স্যার আমি হেডফোন ইউজ করতেছি স্যার, আমি সুবর্ণা। সুবর্ণা। আচ্ছা ঠিক আছে। স্যার কেন হেডফোন কি খুলে ফেলবো? কেমন জানি মানে আমার সাউন্ডটাই আমার কাছে আসতেছে তুমি যখন আনমিউট করা থাকো তখন, তাই না নাদিয়া? জি স্যার, সাউন্ড ফিরত আসতেছে বারবার। তুমি একটু হেডফোনটা খুলো তো দেখি তাহলে কি হয়। স্যার এখন আচ্ছা আমি কথা বলে দেখি। না এখন ঠিক পুনরায়, আছে? হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে হেডফোনেই মাইক্রোফোনে কোনো ঝামেলা আছে হেডফোনের? জি স্যার হইতে পারে। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তো আমরা সরল রৈখিক গতি সম্পর্কে পড়লাম, এবার হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতির সংজ্ঞায় একটা নির্দিষ্ট কথা আছে। কি কথা? যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে ঘুরবে, উল্টাপাল্টা দূরত্বে ঘুরলে হবে না। মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে হবে। এরকম একটা নির্দিষ্ট বিন্দু যদি থাকে, এই বিন্দু থেকে এই যে একটা নির্দিষ্ট দূরত্ব, এমন দূরত্ব মনে করো যে 5 মিটার, একটা নির্দিষ্ট বিন্দু থেকে 5 মিটার দূরত্ব বজায় রেখে যদি বৃত্তাকার পথে এরকম ঘুরে, তাহলে সেটা ঘূর্ণন গতি। কিন্তু যদি 5 মিটার দূরত্ব সব জায়গায় সমান না থাকে ঘূর্ণনের পথের, তাহলে সেটা ঘূর্ণন গতি হবে না। তো ঘূর্ণন গতিতে এই জিনিসটা তোমার মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে হবে, তাহলে ঘূর্ণন গতি হবে। তো ঘূর্ণন গতির উদাহরণ কি? আমাদের বাসায় তো অনেক আছে, ফ্যান, ঘড়ির ঘড়ির কাঁটাগুলার গতি, তারপরে চাকার গতি বিভিন্ন, এগুলো ঘূর্ণন গতি হয়। তারপরে কি? তারপরে আছে চলন গতি। চলন গতিতে আবার আরেকটা কথা আছে। চলন গতিতে এই কথাটা মনে রাখতে হবে যে একই সময়ে সবগুলা উপাদান একই দিকে যাবে। একটা বস্তুর মধ্যে অনেকগুলা জিনিস আছে, অনেকগুলা কণা আছে একটা বস্তুর, সবগুলা কণা একই সময়ে একই দিকে যাবে, সেটা হইতেছে চলন গতি। যেমন ওই যে আমি একটু আগেই বললাম যে ট্রেন, ট্রেন গেল, ট্রেন তো সবগুলা সিটকে নিয়েই যায় একই দিকে, তাই না? দুই একটা সিটকে তো ফালায় রেখা যায় না। তো ওই ট্রেনের গতিটাকেও কিন্তু আমরা সরল রৈখিক গতি বললেও এটাকে কিন্তু আমরা চলন গতি বলতে পারি। কিন্তু তার মানে কি এখানে দুইটা গতি চলতেছে, সরলরৈখিক গতি আবার চলন গতিও? হ্যাঁ, সরল রৈখিক গতি এবং চলন গতি যখন সোজা রাস্তায় চলবে। আচ্ছা আমরা চিন্তা করি এবার একটা বাস নিয়ে, যে একটা বাস এইরকম, বাসের মধ্যে এরকম সবগুলা সিট আছে। বাস যখন সোজা রাস্তায় যায় সেটা তো তখন সরল রৈখিক গতি। কিন্তু যদি বাস এরকম মোড় ঘুরে, তখন কি আহ তখন কি চলন গতিটা হবে? সবগুলা হ্যাঁ সিট কি স্যার। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে? জি স্যার। না, করবে না। মোড় ঘোরার স্যার সময় সেটা করবে না। বাসে স্যার বাসে তো এক একটা সিট এক একটা জায়গায়, এজন্য দূরত্বের সমান হবে না স্যার। দেখো, বাস যখন আমি বলবো
এই যে এই জায়গা থেকে যখন মোড়টা ঘুরবে বাসের যেদিকে মোড়ের বাঁক ওই দিকে যে চাকাটা আছে এই চাকাটাই কম ঘুরে, দূরের দিকের চাকাটা বেশি রাস্তা ঘুরে। কিন্তু যখন মোড় ঘুরে তখন আর কোনো বস্তুর ওইটা চলন গতি থাকে না। সবগুলা বস্তু কিন্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে না। যারা এই যেরকম ডান দিকে আছে, এই ডান দিকে বাসের ডান দিকে যারা আছে ওরা যে রাস্তাটা ঘুরবে, বাম দিকের লোকগুলা কিন্তু আরো অনেক বেশি রাস্তা ঘুরবে। দেখো এরকম বাসটা যখন মোড় ঘুরবে তখন এই ডান দিকে যারা আছে তারা অল্প একটু রাস্তা ঘুরলো না, আর বাম দিকে যারা আছে তারা অনেক বেশি রাস্তা ঘুরলো না। জি স্যার। যখন এরকম মোড় ঘুরবে, মোড় ঘোরার সময় তখন আর চলন গতি থাকে না। মোড় ঘোরার সময় প্রত্যেকটা উপাদানের অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। তোমাদের বইতে মনে হয় প্লেন দিয়ে এই জিনিসটা বোঝানো আছে যে প্লেন ওই যে মোড় ঘুরতেছে, প্লেনের মোড় ঘুরতেছে তখন চলন গতি হবে না। আবার প্লেন যখন সোজা সোজা চলতে থাকে তখন চলন গতি হয়। বুঝতে পারছো? এটা যেমন প্লেনের ক্ষেত্রে সত্য, বাস, ট্রাক, ট্রেন সবকিছুর ক্ষেত্রেই সত্য। স্যার তার মানে যখন ওরা সোজা চলে তখন দুইটা গতিই থাকে, কিন্তু আবার ওই মোড় ঘোরার সময় যখন হয় তখন একটা গতিও থাকে না, সরল রৈখিকও না চলন গতিও না। হ্যাঁ, ওইভাবে ওই যে আবার যদি ক্ষুদ্র অঞ্চল বিবেচনা করো তখন আবার সরল রৈখিক আছে, তখন আবার চলন গতিও আছে। বুঝতে পারছো? অনেক কাহিনী আছে ফিজিক্সের, ওগুলা ইন্টারমিডিয়েটে গেলে আস্তে আস্তে আরো অনেক বড় বড় কাহিনীর সাথে তোমরা পরিচিত হইবে। তো আপাতত আমাদের এটাই মনে রাখতে হবে যে কি মোড় ঘুরার সময় তখন সেটা আর মোড় ঘুরতেছে, রৈখিক গতিও না, সরল রেখায় তো আর চলতেছে না। মোড় ঘুরতেছে, সবগুলা উপাদান একই সময় একই দূরত্ব অতিক্রম করতেছে না, তার মানে চলন গতিও না। মোড় ঘুরার সময় একটা গতিও তখন আর এই ক্যাটাগরিতে ফালানো যায় না। গতিশীল কিন্তু এই এই ক্যাটাগরির গতিতে আর ফালানো যায় না। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে। এরপরে আসে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা হইতেছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। এই যে এরকম একটা নির্দিষ্ট বিন্দু এইরকম ঘুরে এসে একই দিক থেকে অতিক্রম করবে। এই পর্যায়বৃত্ত গতিতে কিন্তু ঘোরার রাস্তা সরল রৈখিক হবে না বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে স্পষ্ট করে কোনো কথা বলে নাই, তাই না? রাস্তাটা কেমন হবে এরকম কিন্তু বলে নাই কিছু। শুধু বলছে একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। তার মানে এই ঘূর্ণন, এই পর্যাবৃত্ত গতিশীল যে বস্তু আছে তার গতিপথ কিন্তু সরল রৈখিকও হতে পারে, বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে, পারে না? জি স্যার পারে। ঠিক আছে, এগুলাও তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, দেখো যে এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক বিভিন্ন রকমের হতে পারে। স্যার তাহলে কি ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ে? ঘূর্ণন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতির মধ্যে পড়ে। ও স্যার ঠিক। তো পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা যখন লিখবা তখন তোমাকে অবশ্যই তিনটা জিনিস থাকতে হবে যেগুলা নির্দিষ্ট। নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট দিক বা একই দিক থেকে অতিক্রম করে। এই তিনটা নির্দিষ্টের মধ্যে একটা নির্দিষ্ট যদি মিস হয়ে যায় তোমার সংজ্ঞা কাটা। এরপরে আসে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিও এক ধরনের পর্যায়বৃত্ত গতি। সরল স্পন্দন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি। ডিফারেন্সটা কই? স্পন্দন গতিতে বস্তু অর্ধেক সময় একদিকে চলে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে। দেয়াল ঘড়িতে পেন্ডুলাম দেখছো না, এই যেরকম ঘুরতে থাকে বড় বড় দেয়াল ঘড়িতে। জি স্যার। সুরশলাকা তো, সুরশলাকা দেখছো তোমরা? সুরশলাকা দেখো নাই তো, স্কুলে তো প্র্যাকটিক্যালি হয় নাই, দেখবা কেমনি? দেখছো? না স্যার। আচ্ছা, ইউটিউবে স্যার সার্চ এটা দিয়ে কি? দেখো, বুঝছো? টিউনিং ফর্ক, সুরশলাকা। সুশলাকা। এটা শব্দে শব্দে শব্দ তৈরি করতে কাজে লাগে, সুরশলাকা। এরপরে আছে সরল দোলক। সরল দোলক নামের কোনো কিছু এইটে পড়ছিলা?
আছিল এইটে? মনে হয় না। সরল স্যার দোলক নাই। মনে নেই। সরল দোলক নামের আর এক জিনিস আছে। সরল দোলক হইতেছে একটা সুতার সাহায্যে কোন একটা বস্তুকে বাইধা যদি এরকম ঝুলাইয়া দেই, মনে করো একটা সুতার সাহায্যে একটা বলকে বাইধা এরকম ঝুলাইয়া দিছি, তারপরে এই বলকে যদি আমরা এদিকে টাইনা ছেড়ে দেই, তাহলে এটা এরকম দুলতে থাকবে না ডানে বামে? জি স্যার। ওইটাই হইতেছে সরল স্যার দোলক। স্যার ছিল এটা বিজ্ঞান বইয়ে। হ্যাঁ, বিজ্ঞান বইয়ে তো থাকার কথা মহাকর্ষের ওই জায়গায়। এর জন্য তো আমি জিজ্ঞাসা করছিলাম যে সরল দোলক আছিল কিনা। যাই হোক, এখন হ্যাঁ তো মনে পড়ছে যে জি সরল স্যার। দোলক নামের কোন একটা কিছু এরকম ছিল। তো এই সরল দোলক, ঘড়ির পেন্ডুলাম, সুরশলাকা, এগুলার গতি হইতেছে সরল স্পন্দন গতির উদাহরণ। সরল স্পন্দন গতিতে কি হয়? গতিকালের অর্ধেক সময় একদিকে চলে, বাকি অর্ধেক সময় উল্টা দিকে চলে। তার মানে কি আমরা বলতে পারি না একটা নির্দিষ্ট বিন্দুকে গতিকালে একটা নির্দিষ্ট বিন্দুকে দুইবার অতিক্রম করে? আমি যদি বলি এই মাঝখানে একটা বিন্দু আছে, একে একবার যাওয়ার সময় অতিক্রম করতেছে, আবার আসার সময় অতিক্রম করতেছে, দুইবার অতিক্রম করতেছে না? স্যার বুঝি নাই। সরল স্পন্দন গতি আমি একটু আগে কি বললাম যে এই দিক এইভাবে টাইনা ছাইড়া দেওয়া হয়। তো ছাইড়া দিলে একবার যাবে, গেল, বুঝছো? জি স্যার। আবার ফিরে আসবে, বুঝছো? জি স্যার। তাহলে এই মাঝখানে যদি একটা বিন্দুকে আমরা চিন্তা করি, এই বিন্দুকে একবার যাওয়ার সময় অতিক্রম করলো, আবার আসার সময় অতিক্রম করলো, দুইবার অতিক্রম করলো না যাইতে আসতে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা বলতে পারি না সরল স্পন্দন গতিতে গতিশীল বস্তু তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে দুইবার অতিক্রম করে? জি স্যার। ঠিক আছে। এইগুলাই ছিল বিভিন্ন প্রকারের গতি। তো এমসিকিউতে কি ধরনের কথাবার্তার উপর আসতে পারে সেটাও আমি বললাম, সংজ্ঞাও বললাম। এগুলা তোমাদের সুন্দর করে মুখস্থ করতে হইব। তারপরে আসে স্কেলার ও ভেক্টর রাশি। এগুলা সহজ। স্কেলার রাশি এটা যা সংজ্ঞা সংজ্ঞা মনে রাখলেই হবে। আর কিছু উদাহরণ আছে, কে কে স্কেলার রাশি, কে কে ভেক্টর রাশি, এগুলা জানতে হয়। আর আমি এমসিকিউ ফাইল দিয়ে দিব, আমি যে সব পড়াইতেছি তোমাদের তো যার যার নিজেদের গাইড আছেও, তার উপরে আমার কাছেও এমসিকিউ ফাইল আছে, ওই ফাইল থেকেও আমি এমসিকিউ দিয়ে দিব, ওগুলা সলভ করবা বাসায় বসে বসে। স্কেলার রাশি কি? যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হইলেই চলে, দিক লাগে না, তাকে বলা হয় স্কেলার রাশি। শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করা যায়। ভেক্টর রাশি কি? মানের সাথে সাথে দিক লাগে। মানে দূরত্ব, দূরত্ব কি? মনে করো তোমার বাসার থেকে স্কুলের দূরত্ব ধরলাম যে 1 কিলোমিটার, 1000 মিটার। এখন এই জিনিসটা যে বললাম, শুধু দূরত্ব দিয়েই আমি প্রকাশ করলাম যে বাসার থেকে স্কুলের দূরত্ব কত, 1000 মিটার। এই দূরত্বকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু সরণকে মান দিয়ে প্রকাশ করা যায় না। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার বাসার থেকে স্কুলে যাইতে তোমার সরণটা কিরকম, তখন তোমাকে বলতে হবে, দিক সহ ব্যাখ্যা করতে হবে যে কত মিটার গেছো, কোন দিক দিয়ে গেছো, এগুলা বলতে হবে। মানে সরণের দিক আছে, দূরত্বের দিক নাই। দূরত্বকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, সরণকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই লাগে। সরণ একটা ভেক্টর রাশি। অর্থাৎ ভেক্টর রাশি কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই লাগে, সেটা ভেক্টর। তো তোমাদের বইয়ের মধ্যে যত রাশি টাশি আছে প্রত্যেকের সাথে সাথে লেখা আছে কোনটা স্কেলার কোনটা ভেক্টর, এগুলা সাথে সাথে লেখা আছে। স্যার এখন সরণটা একটু যদি বলতেন। সরণ নিয়ে আমরা সামনে আরো পড়বো, বুঝছো? ও স্যার ঠিক আছে। আমরা নেক্সট এই সরণ নিয়ে পড়বো। এরপরে আমাদের দূরত্ব সরণ পড়তে হবে, মানে সরণ নিয়ে আমরা এখনই পড়তেছি। দূরত্ব নিয়ে আমি বলছি, দূরত্ব নিয়ে আমি কি বললাম যে তুমি এক জায়গায় থেকে আরেক জায়গায় গেছো, অবস্থানের পরিবর্তন করছো, এইটাকে আমরা প্রকাশ করি দূরত্ব দিয়ে। যে তুমি বাসা থেকে স্কুলে গেছো, তুমি বাসা থেকে দোকানে গেছো, বাসা থেকে মার্কেটে গেছো, বাসা থেকে বাজারে গেছো, এই যাইতে
তুমি কয় মিটার গেছো, এটাই হইতেছে তোমার দূরত্ব। কিন্তু তুমি কোন দিকে কয় মিটার গেছো, এটা হইতেছে তোমার সরণ। বুঝছো? যেমন মনে করো এইরকম, এটা তোমার বাসা, হাউস, এইটা তোমার স্কুল। তো তুমি কি করো, এরকম আঁকা বাঁকা অলি গলি পার হয়ে তারপরে না স্কুলে যাও? এটা স্কুলে যাও না? তোমার সরণ জি হইতে স্যার। তোমার দূরত্ব হইতেছে এই যে এই আঁকা বাঁকা সব রাস্তা দিয়া যে গেছো, এই মোট সম্পূর্ণ। স্যার কতটুকু? হ্যাঁ, মোট কতটুকু, এইটুকু হইতেছে তোমার দূরত্ব। আর তোমার জি সরণ স্যার। কি? তোমার সরণ হইতেছে এই সোজা রাস্তায় কত। ও স্যার। বুঝতে পারছো? জি স্যার। এখন মনে করো যে তুমি এই জায়গায় ছিলা, তুমি এই জায়গায় ছিলা, এই জায়গা থেকে এই জায়গায় গেছো, এই জায়গা থেকে এই জায়গায় গেছো, মনে করলাম যে 5 মিটার। এই জায়গা থেকে এই জায়গায় গেছো, মনে করলাম যে 10 মিটার। 10 মিটার। ওকে, ঠিক আছে। এইদিকে গেছো, তাহলে তোমার সরণ কত? তোমার সরণ হইতেছে 5 + 10, 15। 15 দূরত্ব, তোমার দূরত্ব হইতেছে 5 + 10, 15। জি স্যার। দূরত্ব 15 মিটার। তাহলে তোমার সরণ কত? তোমার সরণ মাপতে হবে এই সোজা রাস্তায়। তুমি এরকম সোজাসুজি কত দূর গেছো, তাহলে এটা বের করবো কিভাবে? পিথাগোরাস দিয়া। তাহলে দূরত্ব কত বের হবে? এটা তো সমকোণী ত্রিভুজ, আমি বোঝানোর জন্য, সহজ করে বোঝানোর জন্য সমকোণী ত্রিভুজ আর্ট করছি। আমাদের লেভেলে এইটুকু এরকমই আসলে, এইটুক কঠিনই আসবে এসএসসি লেভেলে। যে তুমি একবার উত্তর দিকে, তুমি একবার পূর্ব দিকে গেছো, আবার উত্তর দিকে গেছো, তোমার সরণটা কত আর দূরত্বটা কত? দূরত্ব হইতেছে দুইটা দূরত্বের যোগফল। আর সরণটা কত? সরণ হইতেছে সরাসরি দূরত্ব বা লম্ব দূরত্ব যেটা। সরাসরি দূরত্ব এখানে কত দাঁড়াইলো? একদম তোমার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত দূরত্বটা, এটাই হইতেছে তোমার সরণ। আর এটা আমি যেহেতু সমকোণী ত্রিভুজ আর্ট করছি, তাহলে এখানে সরণ বের করতে পারবো আমরা কিভাবে? পিথাগোরাস দিয়া। রুট জি ওভার স্যার। 100 স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার, স্কয়ার প্লাস 5 স্কয়ার। এরকম আসবে কোন একটা কিছু মান। দেখো কি হবে জি তখন, স্যার। এই 15-র থেকে অবশ্যই ছোট হবে। এখানে যে আমরা দেখতাছি 15-র থেকে ছোট হবে, 21 দশমিক স্যার সামথিং 11 হবে। দশমিক কত জন? হ্যাঁ, 11 দশমিক সামথিং আসে। জি স্যার। আচ্ছা, তো এরকম দুইটা ভেক্টর রাশির যোগফল তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। দুইটা ভেক্টর আমরা যখন বলবো যে সরণ, সরণ তো ভেক্টর আমরা বললাম। স্কেলার রাশির যোগ বিয়োগ আমরা সরাসরি বীজগণিতের নিয়মে করতে পারি। স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা বীজগণিতের নিয়মে করতে পারি, কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা সব জ্যামিতিক নিয়মে করতে হয়। এর মধ্যে কোণ মানে কৌণিক দূরত্ব, কোণটা কতটুকু, সেটা রিলেটেড। তো ভেক্টর নিয়ে তোমাদেরও আবার সেই ডিটেলস ইন্টারমিডিয়েটেই, এসএসসি তে ভেক্টর নিয়ে অত ডিটেলস নাই। এখানে শুধুমাত্র হায়ার ম্যাথে 12 নম্বর অধ্যায়ে অল্প কিছু পড়াইছিল, তারপরে তো তোমাদের হায়ার ম্যাথ থেকে ওটা বাদ দিয়ে দিছে 12 নম্বর অধ্যায়, শর্ট সিলেবাসে তো নাই। নাই তো। হুম। তো ভেক্টর নিয়ে আপাতত চিন্তাও নাই। আর তুমি এইখানে পড়লেও ইন্টারমিডিয়েটে যায় আবার সেই শুরুর থেকেই পড়তে হয়, কারণ এইখানে ওইভাবে ভেক্টরের কিছুই নাই। ভেক্টর নিয়ে ইন্টারমিডিয়েট ফিজিক্সের প্রথম প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নামই ভেক্টর। ওইখানে পড়বাই ভেক্টর নিয়ে, শুধু এক চ্যাপ্টার পুরাই ভেক্টর। আর ওইখানেই ভেক্টর সবচেয়ে ভালো করে বোঝানো আছে। তো এইখানে কিছু প্রশ্ন আসে এরকম, যে একটা বস্তু মনে করো যে যে 10 কিলোমিটার গেল উত্তর দিকে, আবার উত্তর দিক থেকে আবার পূর্ব দিকে গেল 5 কিলোমিটার, এরকম যখন প্রশ্ন আসে তখন এদের সরণ কত হইতে পারে? আমি সরাসরি এটা বলতে পারি না সরণ কত হইতে পারে। দূরত্ব 15, দূরত্ব এই দুইটার যোগফল 15,
কিন্তু সরণ কত, সরণ কত এটা মাপতে হইলে আমাকে কোণ জানতে হবে, কত কোণে গেছে। আমি যদি বলি যে এইরকম উত্তর দিকে গেছে, এরপরে যদি বলি যে পূর্ব দিকে গেছে, সরাসরি পূর্ব দিকে গেছে, তাহলে এইখানে এই যেরকম একটা লম্ব তৈরি হয়েছে, তখন তুমি কিন্তু এই সরণটা বের করতে পারবা। যেমন এটা যদি ও হয়, ও থেকে এ, এ থেকে বি, এরকম যদি গেছে, তো যদি এক্স্যাক্টলি আমরা বুঝতে পারি যে এইখানে কোথাও কোনো একটা লম্ব আছে, তখন আমি কিন্তু সরণ বের করতে পারবো। কিন্তু যখন আমি বুঝবো যে লম্ব নাই, লম্ব ভাবে যায় নাই, অন্য কোনো কৌণিক দূরত্বে গেছে, মনে করো এইরকম গেছে অথবা এইরকম আসছে, অন্য কৌণিক দূরত্ব যে কোনটা আমরা জানি না, এই সকল ক্ষেত্রে কি আমি এক্স্যাক্টলি বলতে পারবো সরণ কত? নো স্যার। যখন তুমি কোণ জানো না, তখন তুমি এক্স্যাক্টলি বলতেও পারবা না সরণ কত। তোমাকে সরণ কত বলতে হইলে কোণ কত এটা জানতে হবে। তো কোণ কত এটা সাধারণত তোমাদের লেভেলের প্রশ্নে দেওয়া থাকে না, দেওয়া থাকে না দেখে আমরা কিছু কিছু এমসিকিউ পাই এমন, যে 15 এবং 5 এবং 10 এবং 5 যদি তার অতিক্রান্ত দূরত্ব হয় সরণ কত, সরণ এই দুইটার বিয়োগফল 10 বিয়োগ 5 মানে 5, এবং এই দুইটার যোগফল 10 যোগ 5 মানে 15। এই 5 থেকে 15 যে কোনো কিছু হইতে পারে। সরণটা 5 থেকে 15 পর্যন্ত হইতে পারে এদের কৌণিক দূরত্বের উপর ভিত্তি করে। বুঝতে পারছো? যখন তোমাকে বলবে যে একটা বস্তু 4 মিটার গেছে, 4 মিটার গেছে একদিকে, আবার 3 মিটার গেছে অন্যদিকে, এর সরণ কত, তখন তুমি বলবা 4 3 বিয়োগফল কত 1, আবার 4 3 যোগফল কত 7। তুমি বলবা সরণটা 1 থেকে 7 মধ্যে যে কোনোটা হইতে পারে। এটা কার উপর নির্ভর করে? কৌণিক দূরত্বটার উপর নির্ভর করবে। বুঝতে পারছো? জি স্যার। তো দূরত্ব সরণ বোঝার পর এরপরে জানতে হবে কি দ্রুতি এবং বেগ। দ্রুতি বেগ এগুলা প্রায় সেম সেম জিনিসই, প্রায় একই ধরনের জিনিস। দ্রুতি বেগ, দ্রুতির দিক আছে বেগের দিক নাই, নাকি বেগের দিক আছে দ্রুতির দিক নাই? কোনটা? তার বেগের দিক আছে। বেগের দিক আছে দ্রুতির দিক নাই। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি সমান কি? দূরত্ব বাই সময়। দ্রুতি সমান দূরত্ব বাই সময়, আর বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। যেহেতু সরণ স্কেলার রাশি, সরণের কোনো দিক টিক কিছু নাই, তাহলে দূরত্ব বাই সময়, স্কেলার ডিভাইডেড স্কেলার, এটাও একটা স্কেলার, দ্রুতিও একটা স্কেলার। বেগ কি? ভেক্টর বাই স্কেলার, এটা হবে ভেক্টর। তার মানে দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। বেগের একক স্যার সময়ও কি ভেক্টর? সময় স্কেলার, সময়ের কোনো দিক নাই। সময় কি আছে নাকি যে 1 সেকেন্ড পূর্ব দিকে? না স্যার, ওটা সরণ বাই সময় না ওইখানে। স্যার সরণ এখানে বাই, যেমন দূরত্ব বাই সমান, সময় স্কেলার বাই স্কেলার। হ্যাঁ স্কেলার বাই স্কেলার সমান হয় আর ওই স্কেলার। আর আর ভেক্টর স্যার বাই স্কেলার, ভেক্টর বাই স্কেলার সমান হয় ভেক্টর। স্যার কেন স্যার স্কেলার বাই ভেক্টর তো স্কেলারও হইতো। না, স্কেলারের তো কোনো এটা কি নিয়ম যে স্কেলার, সরণ হ্যাঁ হ্যাঁ, দুইটা ভেক্টর, স্কেলার? দুইটা ভেক্টর যোগ করলে সবসময় ভেক্টর হবে, দুইটা ভেক্টর বিয়োগ করলে সবসময় ভেক্টর হবে। একটা ভেক্টরকে আরেকটা স্কেলার দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা ভেক্টর হবে। ভেক্টরকে স্কেলার দিয়ে ভাগ করলে ভেক্টর হবে। তার মানে একই রকম কিছু যোগ বা বিয়োগ করলে ওইটাই হবে। আর হ্যাঁ, স্কেলার আর ভেক্টর যদি আমি কোনো কিছু করি সেটা ভেক্টরই হবে। স্কেলার ভেক্টর দুইটা মিলে যদি কোনো কিছু করি সেটা ভেক্টর হবে। তাহলে ভেক্টর হবে। জি স্যার। হ্যাঁ।
তারপরে কি দ্রুতির মাত্রা হচ্ছে ml/t, কারণ ভরের মাত্রা m আর সময়ের মাত্রা হচ্ছে t। স্যার মাত্রাটা কি? মাত্রা হইতেছে এই যে রাশিগুলার প্রকাশ। আমরা এই যে মিটার পার সেকেন্ড এটা তো লিখলাম একক, একক লিখছি না? স্যার একক। হ্যাঁ, এটা লিখছি একক। আর এই যে ভরের মাত্রা এটাকে প্রকাশ করে বড় হাতের এম দিয়া, এটা হচ্ছে ভরের প্রকাশ। তারপরে দৈর্ঘ্যের মাত্রাকে প্রকাশ করে হইতেছে এল এল দিয়ে। দিয়ে স্যার লেংথ। হ্যাঁ, আমি এই জায়গায় ভুল লিখছি, এটা এল/টি হবে, এল/টি, আমি m/t লিখছি। দৈর্ঘ্য হইতেছে এল, লেন্থ। সময়কে প্রকাশ করে টি দিয়ে, সময় টি, টাইম। টাইম। এরকম এই দুইটার মাত্রাও সেম। জি স্যার, ওই দূরত্বের মাত্রা হচ্ছে এল আর সময় টি, এর জন্য L/T। আর উপরে স্যার -1 কেন? ওই যে L/T, তুমি যে বললা L/T, ওয়ান জি বাই স্যার। ওয়ান বাই টি, ও, ওয়ান এটা তো ওয়ান কি- বাই এক্স, ওয়ান বাই এক্স মানে কি জি এক্স এর স্যার, পাওয়ার -1। জি স্যার। তো এই জিনিসগুলোর মধ্যে দ্রুতি এবং বেগ দ্রুতি এগুলার আবার আরো দুই প্রকার, মানে তোমাদের বই অনুযায়ী এখানে আবার এগুলারে দুই ভাবে ভাগ করা যায়, সুষম অসম নামে। সুষম অসম মানে কি? সুষম মানে কি? যেটা সবসময় একই, যেটা পরিবর্তন হয় না, সেটা সুষম। যে দ্রুতির মানের কোনো পরিবর্তন হয় না সেটা সুষম দ্রুতি। যে দ্রুতির মানের পরিবর্তন হয় সেটা অসম দ্রুতি। যে বেগের মানের এবং দিকের পরিবর্তন হয় না তাকে সুষম বেগ বলে। কারণ বেগের কিন্তু মান দিক দুইটাই আছে। সুষম হইতে হইলে মানেরও পরিবর্তন হবে না, দিকেরও পরিবর্তন হবে না। আর অসম হইতে গেলে কি হবে? শুধু মানের পরিবর্তন হইলেও অসম হয়, শুধু দিকের পরিবর্তন হইলেও অসম হয়, মান এবং দিক উভয়ের পরিবর্তন হইলেও অসম হয়। বুঝছো আমার কথা? তার মানে সব সময় একই থাকলে এটাই সুষম। হ্যাঁ, সবকিছু যখন একই থাকবে তখন সুষম, কোনো একটা কিছু এদিক সেদিক হয়ে গেলেই অসম হয়ে যাবে। জি স্যার। তো আমরা বেশিরভাগ এইখানে অঙ্ক করব সুষম বেগ নিয়েই, আমরা অঙ্ক পাবো। সুষম বেগে চলতেছে, সুষম ত্বরণে চলতেছে, সুষম বেগে চলতেছে, এগুলাই আমাদের কাছে স্পষ্টভাবে বলা থাকবে। আমাদের এসএসসি লেভেলে বেশি সব কাজই সুষম নিয়ে। আচ্ছা, এরপরে আসি কি ত্বরণ মন্দন। ত্বরণ মন্দন কি? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। আচ্ছা, বেগ বাড়তে গেলে এটা কি সুষম বেগ থাকবে না অসম বেগ হবে? জি স্যার। বেগ বৃদ্ধি বলতেছি, বেগ জি স্যার। বৃদ্ধি, এই ক্ষেত্রে এটা কি সুষম বেগ না অসম বেগ? তো বেগ বৃদ্ধি। হুম, স্যার এটা দুইটাই হতে পারে। একটাই হয়, নাকি? অসম। বেগ বৃদ্ধি পাইতেছে তার মানে কি বেগ একই থাকতেছে না, বাড়তেছে। বেগ যখন স্যার, বাড়তেছে সেটা অসম বেগ, যার বেগ বাড়তেছে সেটা অসম বেগ না? একটা পর্যায়ে যা যদি বেগ জি স্যার। একইভাবে বাড়ে তাহলে সেটা কি সুষম হবে না? একটা বেগ সময়ে যায় যদি বেগ স্থির হয়ে যায় যে আর বাড়তেছে না তখন সুষম হবে। কিন্তু যখন আমি ও, বলতেছি বেগ জি বৃদ্ধি স্যার। যখন কথা বলতেছি তখন সেটা অসম বেগ। জি তো স্যার। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। ত্বরণ সমান হইতেছে বেগের বেগ বৃদ্ধি। পরিবর্তন ডিভাইডেড সময়। ত্বরণ ত্বরণ সমান কি? বেগ বৃদ্ধি ডিভাইডেড সময়। বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। আর মন্দন কি? বেগ হ্রাসের হার। তার মানে জি কি স্যার। বেগ কতটুকু কমলো ডিভাইডেড সময়। তো এগুলার একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, উভয়েরই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। উভয়েরই মাত্রা কি? L/t²। আচ্ছা, এই দুইটাই কি ভেক্টর না
একটা স্কেলার একটা ভেক্টর? স্যার এইখানে হ্যাঁ, ত্বরণ স্যার দুইটাই স্কেলার। স্যার দুই- দুইটা ভেক্টর। দুইটাই না স্যার ভেক্টর। ভেক্টর না ত্বরণ স্যার, এরা- মন্দন দুইটাই এটা ভেক্টর। সরাসরি- ত্বরণ মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মন্দন কি? ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ ত্বরণের মান যখন তোমার নেগেটিভ আসবে তখন তুমি সেটাকে, ত্বরণের মান যখন নেগেটিভ আসবে তখন তুমি সেটাকে মন্দন বলবা। যখন মন্দন বলবা তখন কিন্তু মাইনাস ব্যবহার করা যাবে না, একটু খেয়াল করো। ত্বরণ ত্বরণ এ সমান, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে, ত্বরণ এ সমান যদি -5 মিটার/সেকেন্ড স্কয়ার বলি, এটাকে এটাকে আমরা এটাকে আমরা কি লিখতে পারি, অথবা দিয়ে লিখতে পারি যে মন্দন সমান এ 5 সমান মিটার। 5 মিটার/সেকেন্ড স্কয়ার। যখন মন্দন বলবা, মন্দন নিজেই বিপরীত অর্থ প্রকাশ করতেছে। মন্দন মন্দন নিজেই হচ্ছে একটা নেগেটিভ কথা, তখন এক্সট্রা করে এখানে কোনো নেগেটিভ লাগানোর দরকার নেই। ত্বরণের ক্ষেত্রে তো আমরা বলি না যে ত্বরণ এই দিকে এত মিটার পার সেকেন্ড স্কয়ার, স্যার বলি। তোমাদের যে সৃজনশীল প্রশ্ন, এখানে আমরা কোনো কিছু এভাবে দিক টিকের কথা উল্লেখ করে প্রশ্ন দেয় না। কিন্তু তাহলে স্যার এটা ভেক্টর কিন্তু কিভাবে শোনো হলো? শোনো, ত্বরণ আসতেছে কই থেকে? বেগ ত্বরণ থেকে স্যার, বেগ থেকে বেগ আসতেছে। দিচ্ছি। হ্যাঁ, ও স্যার বেগ মানে কোন বেগ থেকে, একদিকে বেগটা দিচ্ছি। জি স্যার আচ্ছা দিচ্ছি। বেগ থেকে আসতেছে। বেগ নিজে ভেক্টর না? জি স্যার, জি স্যার। ঠিক আছে, আমি এই পর্যন্ত যে জিনিসগুলা বললাম এখান থেকে জাস্ট এই সংজ্ঞায় পড়তে হবে, আর এইগুলা থেকে এমসিকিউ টেমসিকিউ আসবে, তো এমসিকিউ গুলা পড়তে হবে। দেখো, ত্বরণের সূত্র আছে। ত্বরণের সূত্র কি? বেগ বৃদ্ধি, v - u/t। এই সূত্র সম্পর্কে তো তোমরা সবারই জানা। ভি কি? ভি হচ্ছে শেষ বেগ, আদি বেগ, ইয়া শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। ইউ হচ্ছে আদি বেগ, আর টি কি? সময়। হুম। তো যখন তোমার কাছে আদি বেগ, শেষ বেগ এবং সময় এগুলা দেওয়া থাকবে, তুমি ইজিলি ত্বরণ বের করতে পারবা। আর এমসিকিউ তে এরকম অনেক প্রশ্ন টশ্ন মাঝে মাঝেই আসে, এবং ওইখানে একটা কথা বলা থাকে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, স্থির স্যার। অবস্থান থেকে যাত্রা শুরু করলো, ওইখানে আদি বেগ কত? স্যার শূন্য। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, তখন আদি বেগ 0। আবার বললো যে ব্রেক কষার পরে থেমে গেল, ব্রেক করার পরে থেমে গেল, তাহলে ওইটার শেষ বেগ কত? শূন্য। 0। এই জিনিসগুলা ভালো করে মাথায় রাখবা, যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো তাহলে তার আদি বেগ কত? 0। আবার মনে করো চলতে চলতে ব্রেক কষে থেমে গেল, বা হঠাৎ করে থেমে গেল, থেমে গেল যখন বলবে তখন তার শেষ বেগ 0। স্যার শেষ বেগ শূন্য, আর আদি বেগ স্যার ওই যে যেই বেগটাতে থামবে ওইটাই। না, তোমার স্যার যেমন মনে, আমি লিখি বেগ, এখানে দেখো, তোমারে বললো যে 5 মিটার/সেকেন্ড বেগে, 25 মিটার/সেকেন্ড বেগে চলন্ত জি স্যার, চলন্ত গাড়ি ব্রেক কষে 5 সেকেন্ডে থামানো হলো। জি স্যার। ত্বরণ স্যার কত? তাহলে স্যার এখানে শেষ বেগ শূন্য আর আদি বেগ 25 মিটার পার সেকেন্ড। হুম, আর টি? টি 5 সেকেন্ড। তাহলে এ সমান v - u/t, বাই সি। -25/5 -5 মিটার/সেকেন্ড স্কয়ার, এইরকম ব্যাপার। স্যার এটা মন্ডল। মন্দন হয়েছে, তাহলে মন্দন কত? 5 মিটার/সেকেন্ড স্কয়ার। তোমাকে প্রশ্নে স্পষ্ট ভাবে বলছিল ত্বরণ কত, তাহলে ত্বরণ কত? -5 মিটার/সেকেন্ড স্কয়ার। বুঝছো? জি স্যার, যদি আমরা স্যার ত্বরণের বদলে মন্দন ইকুয়াল দিয়া লিখি তাহলে কি এটা কাটা দিয়ে দিবে? তোমার কাছে চাইছে যেটা তুমি সেটা লিখবা। ও
তোমাকে যদি মন্দন লিখতে বলে তাহলে তুমি মন্দন লিখবা, তোমাকে যদি তরণ লিখতে বলে তাহলে তরণ লিখবা, তোমাকে যা চাবে তুমি সেই জিনিসটা লিখবা। জি স্যার। আচ্ছা, ফিজিক্স আজকের মতো এই পর্যন্তই। তো আমি তোমাদের আরেকটা, ওই 4টা ফাইল গেছে না এতক্ষণে? দুটি এবং কয়টা গেছে? একটা জায়গায় থেমে গেছে কেন?